প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি এই কঠিন সময়ে ভালো আছো এবং বাসায় বসে বসে পড়াশোনা করো এবং স্টাডি করতেছো আশা করতেছি। আমি সৈয়দ আহমেদ, সহযোগী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। আমি তোমাদেরকে আজকে পদার্থবিজ্ঞান নিয়ে কথা বলবো। পদার্থবিজ্ঞান কথাটি একটু দেখি। আজকে আমরা কি শিখবো এই ক্লাস থেকে দেখো। প্রথম দিকের ক্লাস, সাধারণত প্রথম ক্লাসটি আমি যখন ক্লাসে নেই তখন এই ক্লাসটি আমি সাধারণত আলোচনা করে থাকি। এখান থেকে পদার্থবিজ্ঞানের মৌলিক বিষয় কি এটা আমরা শিখবো। তারপর শিখবো হচ্ছে সাধারণ পড়াশোনা ও সৃজনশীল পড়াশোনার মধ্যে পার্থক্য বুঝতে পারবে আমাদের আজকের ক্লাসটি থেকে। ব্যাকরণ রাশির উপাংশ বিভক্ত করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের তার আগের ক্লাসে আমাদের বিভাগীয় প্রধান জনাব প্রফেসর বিজয় কৃষ্ণ রায় স্যার তার আগ পর্যন্ত পড়েছিলেন ব্যাকরণ রাশির উপাংশ বিভক্ত করণের আগ পর্যন্ত ব্যাকরণ রাশির উপর সাধারণ আলোচনা করেছেন। আমি ক্লাসে ফিজিক্স নিয়ে প্রথম ক্লাসটিতে আলোচনা করি। তোমাদের সবার মধ্যে একটি ধারণা থাকে যে পদার্থবিজ্ঞান হচ্ছে সবচেয়ে কঠিন সাবজেক্ট। আমি ওরকম মনে করি না, কিন্তু তোমাদেরও মনে করা উচিত না। একটা ধারণা কিন্তু আমাদের মধ্যে আগে ছিল আমরা যখন পড়াশোনা শুরু করেছি। তো এইগুলা নিয়ে আমি একটু কথা বলবো। ভীতি কতটুকু কাজ করে, কতটুকু আমরা কঠিন মনে করি ফিজিক্সকে, সেটা দেখতে চাই। যাই হোক, উপাংশ নিয়ে ব্যাকরণ রাশির উপাংশ বিভক্তিকরণ আমরা করব। তার আগে আমরা একটু আলোচনা করতে চাই ফিজিক্স নিয়ে, পদার্থবিজ্ঞান নিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি পড়বো দেখো, পদার্থবিজ্ঞান পড়বো। তোমার বইয়ের প্রথমের যে কাভার পৃষ্ঠার মধ্যে যে কথাটি লেখা আছে এইটা নিয়ে আগে একটু বিশ্লেষণ করি। তারপর ভিতরে কি লেখা আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তোমরা এর মধ্যে বই টই কিনেছো মনে হয়। তারপর আমরা প্রথম দিকের ক্লাসে বইয়ের কথা বলি। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর বিজয় কৃষ্ণ রায় স্যার একটি বই লিখেছেন, পদার্থবিজ্ঞান প্রথম পত্র। লেখক প্রফেসর বিজয় কৃষ্ণ রায়। উনার বইটা তুমি কিনতে পারো। তারপর আমরা আরো দুইটা বইয়ের সাজেশন দিয়ে থাকি। ডক্টর শাহজাহান তপনের বইটি কিনতে পারো। তারপরে ইসাক নুরুনবীর বইটা কিনতে পারো। অন্তত 2টি বই কিনবা। সিলেবাস কভার করার জন্য 2টি বই ছাড়া তুমি শেষ করতে পারবে না সুন্দরভাবে। তো যাই হোক, বইয়ের কথা বলেছি আমরা। ইতিমধ্যে বই টই বেরিয়ে গেছে, মার্কেট থেকে তুমি বই কিনে নিবে। আমরা পড়াশোনা যাই। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পদার্থ বিজ্ঞান নিয়ে পড়বো বলছিলাম। তো পদার্থ কাকে বলে সবাই জানো। যার ওজন আছে ও স্থান দখল করে তাকে পদার্থ বলে। বিজ্ঞান কাকে বলে ক্লাসে জিজ্ঞেস করলে অনেকে দাঁড়াই বলে, স্যার আমি জানি স্যার, বিজ্ঞান হচ্ছে বিশেষ জ্ঞান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশেষ জ্ঞান কতটুকু বিজ্ঞানের সাথে যুক্ত একটু দেখি। তুমি যদি খুব একটা দামি মোবাইল নিয়ে বাসে উঠেছো, ধরো চোর বেটা একটা বিশেষ জ্ঞান অর্জন করে রাখছে, যখন এটা নিয়ে যাবে তুমি টের পাবে না, তাহলে কি এটা বিজ্ঞান হবে? বলো, ওই ধারণা আগে ছিল। অনেকে আবার সুন্দর করে বলতে পারে যে বিজ্ঞানের সংজ্ঞাটি আসলে হচ্ছে পরীক্ষা নিরীক্ষা ও গবেষণালব্ধ জ্ঞানকে বিজ্ঞান বলে। তাহলে কি দাঁড়ালো? পদার্থবিজ্ঞান শব্দটি কি? পদার্থ যেটি যার ওজন আছে, স্থান দখল করে এবং বল প্রয়োগে বাধা প্রদান করে তাদেরকে পদার্থ বলে। আর বিজ্ঞান হচ্ছে পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণালব্ধ জ্ঞান। ঘটনা কি দাঁড়ালো? পদার্থ নিয়ে পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণালব্ধ জ্ঞান যা থাকার কথা, ওই সবগুলি আমার ফিজিক্স বই বা পদার্থবিজ্ঞান বইয়ে লেখা থাকার কথা, যেহেতু এটা কভার পৃষ্ঠায় কথাটা লেখা আছে। তোমরা জানো বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন E=mc² প্রমাণ করেছেন এবং এটা আবিষ্কার হয়েছে। অর্থাৎ ভর আর শক্তি সমান, ভর শক্তিতে পরিণত হতে পারে কোনো কারণে, সেটা আমরা পরের পড়াশোনায় আলোচনা করব। তাইলে শক্তি এখানে জড়িত পদার্থের সাথে। তাহলে ঘটনাটা দাঁড়ানো হচ্ছে, আমার ফিজিক্সের সংজ্ঞাটা হবে হচ্ছে পদার্থবিজ্ঞান হচ্ছে পদার্থ ও শক্তি নিয়ে পরীক্ষা নিরীক্ষা ও গবেষণালব্ধ জ্ঞানকে পদার্থবিজ্ঞান বলে। তাই আমি বুঝতে পারছি যে আমার যে সাবজেক্ট আমি পড়াতে যাব বা তোমরা পড়তে যাবে, এটাকে একটু সহজ করে বিশ্লেষণ করে বুঝে ফেলছি যে সকল
পদার্থ এবং শক্তি উপরে পরীক্ষা নিরীক্ষা করলে যে জ্ঞানগুলা থাকবে হবে, সেই জ্ঞানগুলো এই বইগুলোর মধ্যে লেখা থাকার কথা এবং তোমার সিলেবাসে থাকার কথা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দুই একটা পদার্থের ধর্ম আমরা দেখি বা শক্তির আমরা ধর্ম দুই একটা দেখি। সকল বস্তু দেখবা যে নিচের দিকে পড়ে। এই নিয়ে বিখ্যাত বিজ্ঞানী নিউটনের গল্পগুলো তোমরা সব সময় বলে থাকো বা জানো। তো সকল বস্তু নিচের দিকে পড়ে, এটি একটি পদার্থের সাধারণ ধর্ম। তাহলে আমরা বুঝলাম যে এটা একটা বিখ্যাত পরন্ত বস্তু সূত্র, নিউটনের যে মহাকর্ষ সূত্র এর থেকে আসছে। বিখ্যাত সূত্রগুলা এই নিমিষটার বস্তু নিচের দিকে পড়ে ওখান থেকে হয়ে গেছে। তাহলে বুঝতে পারছি একটা জিনিস। এখন দেখো বস্তুর আরেকটি ধর্ম আমরা দেখি, বস্তুর ধর্ম দেখো। বস্তুর আরেকটি ধর্ম দেখো, গতি এরকম বাধাপ্রাপ্ত হলে কি সুন্দর দেখো। এগুলো বই লেখা আছে, দেখো গতি জড়তার কারণে হয়েছে, তোমরা জানো এটা। তো বই আমরা এটা পাবো। বস্তুর আরেকটি ধর্ম কিন্তু আমরা দেখলাম, ঠিক আছে। নিউটনের আপেল পড়ার ঘটনাটি একটু দেখি দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। দেখি নিউটনের আপেল পড়ার ঘটনাটি কিভাবে হয়েছিল। ঘটনা হলো, নিউটন চিন্তা করেছেন আপেল কেন নিচে পড়লো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিউটনের জন্মের আগে আপেল কোন দিকে পড়তো? উপরের দিকে পড়তো? কখনো নিচের দিকে পড়তো। কিন্তু নিউটন চিন্তা করেছেন, এই জন্য উনি বিখ্যাত বিজ্ঞানী হচ্ছেন। তোমার আশেপাশে যত পদার্থ আছে, শক্তির জগৎ আছে, সবগুলো নিয়ে যদি তুমি চিন্তা করো, দেখো যে অনেক অনেক বিষয় তোমার মাথার মধ্যে ঢুকে যাবে, যেগুলা এই আমাদের যে সিলেবাসের বইগুলো আছে এগুলোর মধ্যে লেখা থাকার কথা। আমি ক্লাসে যখন বোর্ড ইউজ করে কথা বলি, তখন এগুলো নিয়ে আরো কিছু আলোচনা করি। আমি দেখি আমার ছাত্রছাত্রীরা এই পড়াশোনা করার আগেই অনেক সূত্র সুন্দর করে বলে দিতে পারে, চমৎকারভাবে। কিন্তু মনে রাখবা, যিনি প্রথম আবিষ্কার করেছেন উনি হচ্ছেন বিখ্যাত বিজ্ঞানী। আমি যদি এই ধরো আগুন জ্বালানোর কথা বলি, এই ম্যাচের কাঠি ঘষা দিলে কিন্তু আগুন জ্বলে, কিন্তু যিনি প্রথমেই কাজটি করেছিলেন উনি বিখ্যাত বিজ্ঞানী। আমি এখন দুনিয়া জ্বালাই দিলে যদি বলি দেখো কত আগুন জ্বলে, আমি কিন্তু বিজ্ঞানী না। আবিষ্কারের বিষয়টি হচ্ছে যে প্রথম কাজটি করেছেন উনিই হচ্ছেন বিজ্ঞানী। যাই হোক, সহজ করার জন্য বলছি, কিন্তু তুমি প্রথমে যদি ভয় পেয়ে যাও পড়তে যাই তাহলে কিন্তু হবে না। এখন আমি আরেকটি দেখি, নিউটন চিন্তা করেছেন আপেল কেন নিচের দিকে পড়ে, যেন উনি বিখ্যাত বিজ্ঞানী হয়েছেন। তারপর এখান থেকে সূত্র, মহাকর্ষ সূত্র যাই হোক তৈরি হয়েছে। আমি এবং তুমি চিন্তা করি, আমার সামনে যদি আপেল পড়ে, আপেল না হতো আমার সামনে আম পড়ে, জাম পড়ে, তোমাদের সামনে আম পড়ে, জাম পড়ে, কি চিন্তা করো? চিন্তা করো যে আহা কি মজা, খুব মজা করে খাওয়া যাবে। একবারও চিন্তা করো না যে কেন পড়ছে। আর দুই তিনজনের সামনে যদি একটা পাকা আম পড়ে, তাহলে অবস্থা কি দাঁড়াবে? মারামারি কিন্তু পুরা। চিন্তা তো পড়ার কথা। শিক্ষার্থীবৃন্দ, চিন্তাটা হচ্ছে মূল বিষয়। তুমি মৌলিক চিন্তাটা করো, দেখো যে সহজে তোমার কাছে ফিজিক্স সহজ মনে হবে। আমরা ছোট মানুষ, তোমরা ছোট মানুষ, তোমরা খাওয়ার চিন্তা করতেই পারো, কিন্তু সাধারণ শিক্ষিত মানুষও কিন্তু এরকম চিন্তা করো যে এরকম ধরনের আপেল টাপেল পড়লে আহা কি আনন্দ, আকাশে বাসায় থেকে বাতাসে শুধু খাওয়া যাবে। কার মুখ দেখে জানি ভেবেছিলাম খালি পাকা পাকা আপেল আর আম নিচের দিকে পড়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঘটনা বলছো কিন্তু চিন্তার পার্থক্য। একজনের চিন্তা করে কেন হয়, আরেকজনের চিন্তা করে আহা কি মজা, আনন্দ করে খাওয়া যাবে। যে দিস ইজ হোয়াই, যে একজন হন বিজ্ঞানী, আরেকজন হন আমার মতো, তোমার মতো মানুষ, সাধারণ মানুষ, কিন্তু আমার মতো মানুষ। আমি পড়াইতে গিয়ে কিন্তু বলি যে আসলে অনেক ক্ষেত্রে বলি, সব ক্ষেত্রে বলি না, যে আমি যেই বিষয়টা পড়ো আমি আসলে একজন ল্যাভেন্ডিশ মানুষ, একজন নিরীহ মানুষ। শুরু করার সময় বলি, পরে দেখি যে না, তোমাদের ছাত্রছাত্রীরা অনেক সুন্দর সুন্দর বিজ্ঞান কিন্তু জানো, ফিজিক্স জানো, অন্য বিজ্ঞানের কথা যাই বলি না, কিন্তু ফিজিক্স জানো, চমৎকার বিশ্লেষণ করে বলতে পারো, দেখবা যে চমৎকার সুন্দর করে বলতে পারো। কারণ ফিজিক্স হচ্ছে আশেপাশের ঘটনা। যাই হোক, আমরা এবার এতক্ষণ কিন্তু আমরা মোটামুটি একটু মজা টজা করেছি। আমরা এখন পড়াশোনার মধ্যে ঢুকে যাই। দেখো কি অবস্থা তোমাদের পড়াশোনা, বা এই পর্যন্ত যতটুকু পড়াশোনা করেছে। আমি জানি আমার ভিক্টোরিয়া কলেজের ছাত্রছাত্রী অনেক সিরিয়াস। ইন্টারমিডিয়েট পর্যন্ত যারা পাস করে, মেট্রিক পাস করে যারা ইন্টারমিডিয়েট ভর্তি হচ্ছে, সবাই কিন্তু অনেক সিরিয়াস, অনেক ভালো স্টুডেন্ট। বিশেষ করে সায়েন্সের স্টুডেন্ট অবশ্যই সব যে কোনো কলেজের ভালো স্টুডেন্ট। তা আমরা এই পড়াশোনা নিয়ে একটু কথা বলি। তুমি যে বুঝছো, কিভাবে বুঝছো? আমি একটু উদ্দীপক লিখেছি, দেখো। পদার্থবিজ্ঞান ক্লাসে স্যার রাশির প্রকারভেদ নিয়ে পড়াচ্ছিলেন। স্যার বললেন রাশি দুই প্রকার, এর মধ্যে তুমি কিন্তু পড়েছো।
ভেক্টর রাশি আর একটা হচ্ছে স্কেলার রাশি। উদাহরণ হিসেবে স্যার বললেন বর হলো স্কেলার রাশি এবং বর হলো ভেক্টর রাশি। মিতা স্যারকে জিজ্ঞাসা করলো বরের দিক নেই কিন্তু বলের দিক আছে, তার প্রমাণ কি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ বলো, বলের দিক আছে, প্রমাণ কি? আমি ক্লাসে জিজ্ঞেস করলে সবাই বলে স্যার বল যেদিকে প্রয়োগ করি সেই দিকে যায়, এই জন্য বলের দিক আছে। আহা, এটা কোথায় পড়েছো বলো দেখি? কোথাও পড়া আছে বলে, লেখা আছে বলে মনে হয় না। আমরা বিশ্লেষণ করি, দেখবা পারবা, সব বই লেখা আছে, বোঝো নাই? বুঝতে হবে তোমাকে সেই সুন্দর করে। যাই হোক, আমি এই সৃজনশীল প্রশ্নের কথা বলছিলাম। কত তোমাদের একটা জ্ঞানমূলক প্রশ্ন থাকবে, সাধারণত একটি সংজ্ঞা থাকে। অনুধাবনমূলক প্রশ্নের সাধারণত বলতে কি বুঝো বা ব্যাখ্যা করো, এই ধরনের প্রশ্ন থাকে, 2 নম্বরের জন্য থাকে। প্রয়োগমূলক প্রশ্ন থাকে, সর্বোচ্চ 2 ধাপের একটি অঙ্ক থাকবে। আর উচ্চতর দক্ষতার প্রশ্নটি আমরা নিয়ে কথা বলতে চাই। গাণিতিক যুক্তির সাহায্যে মিতার প্রশ্নের উত্তর দাও। মিতা কি জিজ্ঞাসা করেছিল স্যারকে? স্যারকে জিজ্ঞাসা করে স্যার বলের দিক নেই কিন্তু বলের দিক আছে, তার প্রমাণ কি? গাণিতিক সুন্দর হিসাব করে দেখাতে হবে যে বলের দিক কি, দিক আছে। যতগুলো রাশি আছে, 2টা বাদ কেন হলো? একটি রাশির স্কেলার রাশি কেন হলো? একদল রাশি স্কেলার হলো, আরেকদল রাশি ভেক্টর হলো, কেন হলো? বিজ্ঞানীরা আন্দাজে কতগুলোকে স্কেলার রাশি তৈরি করে দিলেন আর কতগুলোকে ভেক্টর রাশি তৈরি করে দিলেন, এমন নয় কিন্তু ব্যাপারটা। যুক্তি আছে, কারণ আছে, প্রমাণ আছে, কিন্তু এইটা নিয়ে একটু কথা বলতে চাই। তুমি কিন্তু এর মধ্যে পড়েছো, দেখো কথাটা কিন্তু লেখা আছে বইয়ের মধ্যে, বুঝছো বলে মনে হয় না। যারা বুঝছো তো বুঝছোই, অনেকেই ক্লাসে জিজ্ঞেস করলে কিন্তু খুব সুন্দর করে বলতে পারে না। তো এই বুঝাটা আমরা দেখতে চাই। রাশির সংজ্ঞাটা বইয়ে লেখা আছে, রাশি কাকে বলে। দেখো, এই ভৌত বিশ্বে যা কিছু পরিমাপ করা যায় তাই হচ্ছে রাশি। যেমন দৈর্ঘ্য, ভর, বল, সময়, বেগ, ত্বরণ, সরণ, তাপ, তারপরে ইত্যাদি অনেক কিছু। আমি মজা করার জন্য কিন্তু তোমরা আসলে মনোযোগে কিনা ক্লাসে এটা পড়ি। দুঃখ, কষ্ট, ভালোবাসা, এটা যখন স্ক্রিনে বেশি উঠে ছাত্রছাত্রীরা চিল্লাচিল্লি শুরু করে, স্যার কি বলেন স্যার, এটা তো রাশি না। তাহলে বুঝা গেছে, তুমি বুঝছো যে রাশি কাকে বলে, পরিমাপ করতে হবে। দুঃখ, কষ্ট, ভালোবাসা পরিমাপ করা যায় না, তাহলে এটা রাশি না, কিন্তু আউট করে দিচ্ছি আমরা। দেখো, আমরা বুঝে ফেলছি এখন যে রাশি হচ্ছে পরিমাপ করা যেতে হবে, তাই রাশি। তাহলে এখন স্কেলার রাশি কাকে বলে লেখো, এটার সাথে মিল আছে। যে সমস্ত রাশির দিকের পরিবর্তনের সাথে মানের পরিবর্তন হয় না, তাদেরকে স্কেলার রাশি বলে। যেমন বর, দৈর্ঘ্য, সময়, কাজ, তাপ, তাপমাত্রা ইত্যাদি। অনেক রকম ভাবে সংজ্ঞাটা সুন্দর করে দেওয়া যায়, কোনো সমস্যা নেই। ভেক্টর রাশি যে সমস্ত রাশির দিকের পরিবর্তনের সাথে মানের পরিবর্তন হয়, ওই সমস্ত রাশিকে ভেক্টর রাশি বা দিক রাশি বলে। যেমন বল, বেগ, সরণ, ত্বরণ, ওজন ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে 2টি আলাদা করে সুন্দর করে এখানে সেট আপ করে দিয়েছি। দেখো, সংজ্ঞাটা তুমি যেভাবে দাও না কেন, আমি বুঝতে পারছি যে স্কেলার রাশি হচ্ছে যার যে সমস্ত রাশি মানও আছে, দিকও আছে, বা দিকের পরিবর্তনের সাথে মানের পরিবর্তন হয় না, তাকে স্কেলার রাশি বলে। আমি আবার বলছি প্রিয় শিক্ষার্থী, স্কেলার রাশি যে সমস্ত রাশি শুধুমাত্র মান আছে, দিক নেই, বা দিকের পরিবর্তনের সাথে মানের পরিবর্তন হয় না, তাকে বলে স্কেলার রাশি। আমি বলতে একটু ভুল করে ফেলেছিলাম, আচ্ছা যাবে। ভেক্টর রাশি হচ্ছে যে সমস্ত রাশি মানও আছে, দিকও আছে। আরো সুন্দর করে বললে, দিকের পরিবর্তনের সাথে মানের পরিবর্তন হয়, ওই সমস্ত রাশিকে ভেক্টর রাশি বলে। বল, বেগ, সময়, ত্বরণ, সরণ, ত্বরণ, ওজন ইত্যাদি। এখন দেখি, চোখের সামনে আমরা লটকায় লটকায় দেখতে চাই যে বিষয়টা আসলে সত্যি কিনা। 2টা বাক কেন? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর কি দিয়ে পরিমাপ করি? বর নিত্যি দিয়ে পরিমাপ করি, ক্লিয়ার? তো নিত্যিতে আমরা ভর জুড়ে দিই। দেখো কি অবস্থা। ধরো আমি 10 কেজি বস্তু ওখানে রেখেছি, এখানে বাটখারা দিলাম, কি পরিমাপ করলাম? পরিমাপ, ওই যে বই লেখা আছে, রাশি কাকে বলে পরিমাপ করা যায় তাকে। ভর পরিমাপ করতে গেলে তুমি ভরটা বুঝতে পারবে। 10 কেজি বস্তু নিয়েছি, আমি বাটখারা দিয়ে পরিমাপ করেছি, তাহলে কি পরিমাপ করলাম? ভর পরিমাপ করলাম। এই দিক দিয়ে আরো 3 কেজি দিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন ভর কত হবে? 13 কেজি। আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, এটা দিকের পরিবর্তন করে দিচ্ছি। দেখো, 3 কেজি ওই দিক দিয়ে দিলাম, তাহলে এখন কত হবে? এখনো কিন্তু 13 কেজি হবে। দিকের পরিবর্তন করে পরিমাপ করার পরে দেখা গেল ভরের মানের কোনো পরিবর্তন হয় না। বইতে এই কথাটাই লেখা আছে। দেখো, আমি এই দিক দিয়ে না দিয়ে এই দিক দিয়ে দেই, দেখো ঘটনাটা। এখন কত কেজি হবে? 13 কেজি। তাহলে ভর এমন একটি রাশি, পরীক্ষা নিরীক্ষা গবেষণা করে বুঝতে পারছি,
দিকের পরিবর্তন করে পরিমাপ করলে মানের পরিবর্তন হবে, বা তুমি দিক দিয়েও চেঞ্জ করে দাও, কোনো সমস্যা নেই। দৈর্ঘ্য, ধরো আমি এটা দৈর্ঘ্য মাপ, ধরো এটা দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হচ্ছে, এই দিক দিয়ে মেপে দেখলাম 10 সেন্টিমিটার, দিকের পরিবর্তন করে এই দিক দিয়ে পরিমাপ করি, কত হবে? 10 সেন্টিমিটার হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পৃথিবীতে যত রাশি আছে আমার সামনে নিয়ে আসো, আমি একটা একটা করে প্রমাণ করে দেখাবো যে কোনোটার দিকের পরিবর্তনের সাথে মানের পরিবর্তন হয় না, আবার কোনোটা হয়। ধরো কারো জ্বর হয়েছে, তার মুভিটাতে আমি এই দিক দিয়ে পরিমাপ করলাম, ধরো 102 ডিগ্রি জ্বর, যাকে ঝুঁকে এই দিক দিয়ে পরিমাপ করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দিকের পরিবর্তনের সাথে তাপমাত্রার মানের পরিবর্তন হবে না। তাহলে অনেক রাশি যা আছে সবগুলা স্কেলার রাশির ক্ষেত্রে তুমি প্রমাণ করতে পারবে চোখের সামনে। আমি ক্লাসে পড়ি, এরকম লটকে লটকে প্রমাণ করে দেখাইতে পারবো যে কিছু রাশি আছে দিকের পরিবর্তন করলে পরিমাপ করতে গেলে মানের কোনো পরিবর্তন হয়। তা আমি লিখবো ওই সমস্ত রাশি একটা ব্যাপার, যে সমস্ত রাশির দিকের পরিবর্তনের সাথে মানের পরিবর্তন হয় সেগুলাকে অদিক রাশি, স্কেলার রাশি, যাই বলুন। বুঝতে পারছি? দেখো এখন আমরা সামনের দিকে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বল পরিমাপ করি। দেখো কি অবস্থা। ধরো আমি এই একটা বস্তু, আমি ক্লাসে বলি আমি যত গাড়ি ঘোড়া আঁকি সব এটি ইঞ্জিন ছাড়া গাড়ি, ধাক্কা দিয়ে ঠেলে বা টেনে টুনে চালাইতে হয়। তো এরকম এটাকে টাকা দিয়ে চালাতে হবে, ইঞ্জিন ছাড়া গাড়ি কিন্তু বলে দিচ্ছি। এখন দেখো, ধরো এক ব্যক্তি এটার উপর 10 নিউটন বল প্রয়োগ করো, তো সামনের দিকে যাবে, বুঝতে পারছি কথাটা। এখন ধরো আরেকজন এসে যোগ দিল, আগের ব্যক্তি 10 নিউটন, পরের ব্যক্তি 3 নিউটন একই দিকে প্রয়োগ করলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো এখন বল কত হবে? মোট বল হবে 10 নিউটন প্লাস 3 নিউটন, 13 নিউটন। এখন আমি ঘটনাটা একটু দেখি, পরস্পর বিপরীত দিক থেকে যদি প্রয়োগ করে, ধরো এই ব্যক্তি 10 নিউটন প্রয়োগ করলো, বিপরীত দিক থেকে 3 নিউটন প্রয়োগ করলো। এখন তুমি ঘটনাটা একটু লক্ষ্য করো, সামনের দিকে যাবে। এখন বল কত হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? এখন বল হবে 10 নিউটন বিয়োগ 3 নিউটন, 7 নিউটন। আগের মতো হয়নি। বলের ক্ষেত্রে কিন্তু ঘটনাটা ঘটেনি, দৈর্ঘ্যের ক্ষেত্রে ঘটনাটা ঘটেনি। বলের ক্ষেত্রে এসে দেখি দিকের পরিবর্তন করে দিয়েছি, তো মানের পরিবর্তন হয়ে গেছে। কার ক্ষেত্রে হয়েছে? কোন রাশিটার ক্ষেত্রে হয়েছে? বলের ক্ষেত্রে হয়েছে। তাহলে সংজ্ঞাটা আমি দেখো এখান থেকে চমৎকার করে যদি বলি, বইয়ের কথা পরে চিন্তা করি, আহা ঘটনাটা সামনেই তো দেখলাম। বল এমন একটি রাশি, দিকের পরিবর্তনের সাথে মানের পরিবর্তন হয়েছে। বইয়ে না লেখা আছে, ভেক্টর রাশির সংজ্ঞা হচ্ছে যে সমস্ত রাশি দিকের পরিবর্তনের সাথে মানের পরিবর্তন হয় তাকে বলা হয় ভেক্টর রাশি। তাহলে বুঝতে পারছি বল একটা ভেক্টর রাশি, কারণ দিকের পরিবর্তনের সাথে মানের পরিবর্তন হয়েছে। বেগ, বেগ ভেক্টর রাশি কেন? ধরো নদীতে নৌকা চালাই, নৌকা স্রোতের বেগের দিকে যদি যায় একরকম চলে, বিপরীত দিকে গেলে আরেক রকম চলে। তাহলে বেগের ক্ষেত্রে দিকের পরিবর্তনের সাথে মানের পরিবর্তন হয়, অতএব বেগ ভেক্টর রাশি। ত্বরণ ঠিক এরকম, যেহেতু বেগের পরিবর্তন হারকে ত্বরণ বলে, তাহলে ত্বরণ ভেক্টর রাশি। আশা করি তোমরা ব্যাপারটা সম্পর্কে একদম ক্লিয়ার কনসেপ্ট হয়েছে। বইয়ের চমৎকার করে লেখা আছে, তোমরা যারা পড়ো, আমরা সারা পড়াই, আমি নিজেও পড়াই, ঘাম ছুটে ফেলে। আসলে মূল কথাটা হচ্ছে সেটা যে রাশিগুলো দুটো ভাগে ভাগ কেন করলো, এই কারণে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এই আজকের ভেক্টর রাশির উপাংশে বিভক্তিকরণ করবো। সিলেবাসের সিরিয়ালি যে পড়াটা সেটাই এরকম। আমি নর্মাল ইয়েতে চলে আসছি, সিলেবাসের সিরিয়ালি চলে আসছি। নিচের ঘটনাটা একটু লক্ষ্য করো। ধরো একটা বস্তুর উপরে বল প্রয়োগ করে আমি গতিশীল করতে চাই। আমি ক্লাসে এটা আঁকি, যদি আমার এই মাল্টিমিডিয়া ব্যবহার করে করি, তাই চিত্রটা দেখাই। ক্লাসে যখন বোর্ডে আঁকি তখন আঁকি বস্তুটা কোন দিকে যাবে, বলটা যদি এদিকে প্রয়োগ করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনে রাখবা, অনেকে বলে স্যার যেদিকে বল প্রয়োগ করে সেদিকে যায়। বল তো আমি এদিকে প্রয়োগ করি, এদিকে যাবে? যাবে না। দেখি কোন দিকে যায়, ভূমির দিকে গেছে। ভূমির দিকে কিন্তু আমি বল প্রয়োগ করিনি, বল প্রয়োগ করেছি একটু কোন করে করেছি। ঘটনাটা একটু গাণিতিক ব্যাখ্যা দিব, তাহলে দেখি বুঝতে পারবো ব্যাপারটাকে, উপাংশের কথাটা বুঝতে পারবো। তোমাদের সবগুলো বইয়ে দেখবা যে ত্রিভুজ সূত্র প্রয়োগ করেছে, তারপর আরো সূত্র প্রয়োগ করে কাজটি করেছে। আমি সরাসরি বিষয়টা বুঝাতে চাই।
ওই সূত্র প্রয়োগ করে করলেও তোমার কোনো অসুবিধা নেই, করতে পারো। আমি আরো হাতের কাছে নিয়ে আসতে চাই। ঘটনার গাণিতিক ব্যাখ্যা একটু সেট করি। দেখো, বল এদিকে প্রয়োগ করেছি। এখন দেখো সাইন থিটা যেগুলো হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে অতিভুজ ইন্টু সাইন থিটা, যদি আমি সুন্দর করে ক্রস মাল্টিপ্লিকেশন করে বলি। লম্ব যেগুলো হচ্ছে অতিভুজ ইন্টু সাইন থিটা। কস থিটার সঙ্গে এটা। কস থিটা কাকে বলে তোমাকে যদি বলে, হোয়াট ইজ কস থিটা? বলবা যে একটি সমকোণী ত্রিভুজের ভূমি আর অতিভুজের অনুপাতকে বলা হয় কস থিটা। ভূমি যেগুলো হচ্ছে অতিভুজ ইন্টু কস থিটা। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? যদি কোনো ভেক্টর রাশি কোণ তৈরি করে তার দুইটি উপাংশ, একটা হচ্ছে লম্বের দিকে, একটা হচ্ছে ভূমির দিকে। তো ভূমির দিকে হবে cos থিটা আর লম্বের দিকে হচ্ছে sin থিটা। আমি ত্রিভুজটি পূর্ণ করি। দেখো, তোমরা জানো ভেক্টর রাশি প্রকাশের ক্ষেত্রে এই রাশিটির রেখাটির দৈর্ঘ্য হচ্ছে ভেক্টর রাশিটির মান, আর তীর চিহ্নটি হচ্ছে দিক। এখন কথা বলল, যদি কোণটা থিটা হয় তাহলে sin থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব ইকুয়াল টু অতিভুজ ইনটু sin থিটা। তাহলে দেখো, তাহলে লম্বের দিকে হবে অতিভুজ ইনটু sin থিটা। অতিভুজটা কত? এখানে বলের মান f, সুতরাং লম্বের দিকে হচ্ছে f sin থিটা, এর দিকে হচ্ছে f sin থিটা। বস্তুটার ওজন হচ্ছে mg, পরস্পর সরাসরি নিচের দিকে কাজ করে। তাহলে পরস্পর সমান এবং বিপরীতমুখী হওয়াতে এই বলটি কার্যকর হবে না। কিন্তু তোমার এই f sin থিটা কার্যকর হবে না। কিন্তু ভূমির দিকে যখন যায়, দেখো ভূমির দিকে যখন যায় কার্যকর বল হচ্ছে f cos থিটা। আমি আবার বলছি, কোণ তৈরি করলে পরে বলটি কাজ করার কারণে দুইটি উপাংশে ভাগ হচ্ছে। একটা হচ্ছে ভূমির দিকে, একটা হচ্ছে লম্বের দিকে। লম্বের দিকে হচ্ছে f sin থিটা, ভূমির দিকে হচ্ছে f cos থিটা। f sin থিটা ওজনের সাথে পরস্পর বিপরীতমুখী হওয়াতে এটা নষ্ট হয়ে গেছে, একটা আরেকটাকে ধ্বংস করে দিয়েছে। যেহেতু বল বিপরীতমুখী হতে সমান মানের হতে নষ্ট। কার্যকর বলটি হচ্ছে f cos থিটা। এই জন্য এটা ভূমির দিকে সরল হয়েছে। এই বলটা সরাসরি আর বিপরীত কোনো বল না থাকাতে কার্যকর হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনে রাখবা ফিজিক্সের ইন্টারমিডিয়েটে তোমার ফার্স্ট ইয়ারের প্রথম পৃষ্ঠা থেকে আরম্ভ করে সেকেন্ড ইয়ার বইয়ের লাস্ট পৃষ্ঠা পর্যন্ত যখনই দেখবা যে কোনো ভেক্টর রাশি কাজ করেছে, তার দুটি উপাংশ ভাগ হবে কোণ তৈরি করলে। একটা হবে ভূমির দিকে cos থিটা, সোজা হিসাব। আর ভূমি হচ্ছে যার সাথে কোণটা তৈরি করবে সেই হচ্ছে ভূমি। সহজে বুদ্ধি, আমি আমার ছাত্র জীবনে এভাবে মনে রাখলাম, যার সাথে কোণ তৈরি করে সে হচ্ছে ভূমি। তো ভূমির দিকে হচ্ছে cos থিটা আর লম্বের দিকে হচ্ছে sin থিটা। ক্লিয়ার? কেন আসলো, কিভাবে আসলো, এটা আমি সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অতএব এটা আমি সুন্দর করে লিখছি, মনে রাখবে ভেক্টর রাশি যার সাথে কোণ তৈরি করে সে হচ্ছে ভূমি, আর ভূমির দিকে ভেক্টর উপাংশ cos থিটা এবং লম্বের দিকে উপাংশ হচ্ছে sin থিটা। তো ভেক্টর রাশি উপাংশে বিভক্ত করো, ত্রিভুজ সূত্র টুত্র যাই আছে বইয়ে যেভাবে আসুক না কেন, ঠিক আছে, সমস্যা নাই, গাণিতিক প্রমাণ চমৎকার ভাবে আছে। আমরা সহজে টেকনিক করে সুন্দর করে মনে রেখে দেব, যার সাথে কোণ তৈরি করে সে হচ্ছে ভূমি, আর ভূমির দিকের উপাংশটা হবে cos থিটা, আর লম্বের দিকের উপাংশটা হচ্ছে sin থিটা। কেন হবে এটা আমরা বলছি না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ছাত্রছাত্রীদের কিছু টেকনিক থাকে, সাধারণ ছাত্রছাত্রীদের টেকনিক আমি ক্লাসে জিজ্ঞাসা করি। আচ্ছা বলো তো দেখি, একদম সহজটা জিজ্ঞেস করে, নিউটনের গতির প্রথম সূত্রটা বলো। অনেকে বলে স্যার ভুলে গেছি। তারপর ধরো আরো অন্যান্য যেই বিষয় আছে এগুলো জিজ্ঞাসা করি, মেট্রিকে তুমি পড়েছো, এসএসসিতে পড়েছো, এগুলোই জিজ্ঞাসা করি। বলে স্যার মনে নাই স্যার, ভুলে গেছি। কেন ভুলে গেলেন? এটা যদি সুন্দর করে পড়ে তো ভুলার কথা না। সাধারণ ছাত্রছাত্রীরা টেকনিকটা কি পড়ে, বোঝে, তারপরে ভুলে যাওয়ার রোগ কিন্তু পৃথিবীর অনেক মানুষ আছে, অনেক মানুষের ভুলে যাওয়ার রোগ আছে। এই জন্য সে খারাপ ছাত্র এমন না। কিন্তু বিজ্ঞানী আইনস্টাইন তোমরা জানো, এই ভুলে যেতেন অনেক কিছু, তাই বলে আইনস্টাইন খারাপ ছাত্র ছিল। বিজ্ঞানী আইনস্টাইন একবার আমেরিকান রাস্তায় ট্রেনে যাচ্ছে, গল্পগুলো আছে, দেখবা যে অনেক সময় পত্রিকাও আমরা পাই। তো আমেরিকান রাস্তায় ট্রেনে যাচ্ছে, তো টিটি এসে বলে স্যার আপনার টিকিটটা দেন।
তো উনি খুঁজতেছে পকেটে কোথায় আছে। তারপরে টিটি বলে যে স্যার আপনাকে চিনতে পারছি, আপনার এই টিকিট দেখাইতে হবে না, কোনো অসুবিধা নেই, আপনি বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন চিনছি। তো সে আরো কিন্তু খুব তাড়াতাড়ি খুঁজতেছে। তো টিটি বলতেছে স্যার আপনাকে না বললাম আপনার টিকিট দেখাইতে হবে না। তো বিজ্ঞানী আইনস্টাইন বলতেছে দেখেন ঘটনা তো ওঠে না, ঘটনা হচ্ছে আমি যে কোথায় যাবো এটা ভুলে গেছি, এটা তো টিকিটে লেখা আছে। ঘটনা কি তুমি কি তোমার বাড়ির ঠিকানা কখনো ভুলো, বলো দেখি, ভুলো না। এরকম অসংখ্য কাহিনী আছে বিখ্যাত ব্যক্তিদের, এরা ভুলে টুলে যান, কিন্তু ওনারা খারাপ ছাত্র নয়, অনেক ভালো ছাত্র। ভুলে যাওয়া এটা সাধারণ মানুষের ধর্ম হতেই পারে, তাই বলে তুমি খারাপ ছাত্র এমন না। তাই কিন্তু পড়াশোনার ক্ষেত্রে তোমার একটু বুঝো যে ঘটনাটা হবে কি, ভালো ছাত্রছাত্রীদের টেকনিক্সটা আসলে কি। এ যে কাজটা করে সে বিষয়টা কি এটাকে বুঝে, যে হোয়াট ইজ দিস। আমি যদি বিষয়টা বুঝে ফেলতে পারি তাহলে আবার পড়লাম তুমি সুন্দর করে, প্রয়োজন আরো বুঝে পরে, পড়া ছাড়া আবার বুঝে কিভাবে, এটা একটা প্রশ্ন হতে পারে। আসলে পড়েই বুঝলাম, বিষয়ের সাথে মিল করে সুন্দর করে সেট আপ করলাম, তাইলে দেখবো যে তোমার বোঝাটা বুঝে ক্লিয়ার হবে। যখন তুমি কনসেপ্ট তোমার ক্লিয়ার হবে তাহলে আর ভুলবা না। তুমি কি আজকে ভুলবা যে বল কেন ভেক্টর রাশি, কারণ আমি সুন্দর করে চমৎকার করে উদাহরণ দিয়ে পরিমাপ করে টোরে বুঝিয়ে দিয়েছি যে বল কেন ভেক্টর রাশি, ভর কেন স্কেলার রাশি। আশা করি এখন বই পড়লা, তারপর আরো স্টাডি করলাম, ভুলার কোনো কারণ দেখি না। তো তোমার পড়াশোনা করার ক্ষেত্রে বুঝবা বিষয়টা কি, রিয়ালিটিটা বুঝবা, তাইলে দেখবো আর ভুলবা না। প্রিয় শিক্ষার্থীর মধ্যে তোমাদের কাজের জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। পরবর্তীতে আমার সাথে আবার দেখা হবে, আমাদের নিয়মিত ক্লাস হবে, তোমরা সবসময় থাকবে। নমস্কার।